হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ডার্ক মুন দ্য ব্লাড অ্যাল্টারের 5 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। এপিসোডের শুরুতেই আমরা সানশাইন সিটি স্কুল অর্থাৎ আমাদের খানের স্কুল দেখতে পাই। স্ক্রিনে খান, নাজাক, এনজি আর তাহিলকে দেখানো হয়। এখানে নাজাক খুব মন দিয়ে এনজি আর তাহিলকে আপকামিং নাইট বল গেমের স্ট্র্যাটেজি বোঝাচ্ছিল, কিন্তু আমাদের খানের এসব দিকে কোনো খেয়ালই নেই। সে তো নিজের জগতেই হারিয়ে গেছে, বোঝাই যাচ্ছে। সোহার সাথে দেখা হওয়ার পর থেকে খানের মন আর নিজের বশে নেই, সে শুধু সোহার কথায় ভেবে চলেছে। অনেকক্ষণ ধরে স্ট্র্যাটেজি বোঝানোর পর নাজাক খানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তো খান, তুমি কি বুঝতে পারলে আমাদের কিভাবে খেলতে হবে? খান যে এতক্ষণ অন্য জগতে ছিল, সে চমকে উঠে বলে, হ্যাঁ মানে তুমি কিছু বলছিলে নাকি? এই উত্তর শুনে নাজাক আর তাহেল অবাক হয়ে যায়। তারা বলে, আরে তুমি এতক্ষণ ধরে কোথায় হারিয়েছিলে? আমরা যা বললাম তার কিছুই কি তুমি শোনোনি? খান নিজেকে সামলে নিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ শুনেছি তো, তোমরা বলেছো যে আমাকে ভালো করে খেলতে হবে। ওর এইরকম উত্তর শুনে বন্ধুরা হতাশ হয়ে যায় আর ভাবে যে এই ছেলেটা কবে শুধরাবে। তারা চিন্তিত হয়ে খানকে জিজ্ঞেস করে, খান তোমার কিছু হয়েছে নাকি? আজ তোমাকে একটু বেশি অদ্ভুত লাগছে। কিন্তু খান তো তখনও সোহার ভাবনায় ডুবেছিল। বন্ধুরা বারবার জিজ্ঞেস করার পরেও খান সত্যিটা এড়িয়ে যায় আর বলে, না না, তোমরা যা ভাবছো তেমন কিছুই না। ঠিক তখনই তাহেল খানের হাতে একটা ইনভিটেশন কার্ড ধরিয়ে দেয়। এই কার্ডটা আসলে সিয়ন পাঠিয়েছে তার বার্থডে পার্টিতে আসার জন্য। কিন্তু মজার ব্যাপার হলো কার্ডটার উপর একটা কুকুরের ছবি আঁকা ছিল, যেটা দেখে মনে হচ্ছিল যেন ওদের অপমান করা হচ্ছে। এটা দেখে খানের বন্ধুরা বলে, এর পরেও কি আমাদের ওর বার্থডে পার্টিতে যাওয়া উচিত? কিন্তু খান তখন একটা অদ্ভুত দোটানার মধ্যে পড়ে যায়। সে কিছুই বলতে পারছিল না, কারণ একদিকে সে পার্টিতে যেতে চায় যাতে সেখানে সোহার সাথে দেখা করতে পারে, কিন্তু অন্যদিকে বন্ধুদের সামনে সেটা স্বীকারও করতে পারছে না। তাই সে চুপচাপ ঘর থেকে বেরিয়ে চলে যায়। তার বন্ধুরা অবাক হয়ে ভাবতে থাকে যে আজ খানের সত্যি কি হয়েছে। অন্যদিকে সিন শিফট হয়ে আমরা সিয়ন আর তার বাকি বন্ধুদের দেখতে পাই। তারা সবাই একসাথে বসে কথা বলছিল। বন্ধুরা সিয়নকে জিজ্ঞেস করে, তাহলে তুমি শেষ পর্যন্ত খানদের ইনভিটেশন পাঠিয়েই দিলে? সিয়ন উত্তর দেয়, হ্যাঁ, আর কি করতাম বলো, আমার কাছে ওদের ইনভাইট করা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ সোহা এটাই চেয়েছিল। এই কথা শুনে তার বন্ধুরা একটু রেগে যায়। জান বলে, সোহা চাইলেই তুমি সব করবে এমন তো কোনো মানে নেই। আমি তো ওই ওয়্যারউলফদের সাথে নিজের জন্মদিন পালন করতে একদমই চাই না। জাকা বলে ওঠে, আমি তো এটাই বুঝি না যে সোহার ওই ওয়্যারউলফদের মধ্যে এমন কি ভালো লাগে। তখনই একজন বলে, কারণটা খুব সহজ, সোহা ভ্যাম্পায়ারদের পছন্দ করে না, আর ঠিক সেই কারণেই সে ওয়্যারউলফদের পছন্দ করে। এই কথাটা বলার সাথে সাথেই পুরো পরিবেশটা গম্ভীর হয়ে যায়। এখানে আমরা চরিত্রদের মধ্যে একটা গভীর নিরাপত্তাহীনতা দেখতে পাই। তারা সবাই মনে মনে ভয় পাচ্ছে যে যদি কোনোদিন সোহা তাদের আসল পরিচয় অর্থাৎ তারা যে ভ্যাম্পায়ার সেটা জেনে যায়, তাহলে হয়তো সে তাদের ঘৃণা করতে শুরু করবে। তখন নোভা নামের একজন বলে, আমি এটাই বুঝতে পারি না যে মানুষরা আমাদের এত ঘৃণা কেন করে, আমরা তাদের কি ক্ষতি করেছি? উত্তরে জাকা বলে, তুমি হয়তো জানো না, কিন্তু অতীতে অনেক ভ্যাম্পায়ার সাধারণ মানুষদের মেরেছে, তাই মানুষরা ভাবে আমরাও হয়তো সেরকমই, এতে তাদের কোনো দোষ নেই। জিনো বলে, হ্যাঁ, আর আমরা তো কাউকে জোর করতে পারি না যে আমাদের বিশ্বাস করো, কারণ আজ পর্যন্ত কেউ তো আমাদের বিশ্বাস করেনি। এই সব শুনে সিওনের মাথায় একটা অদ্ভুত বুদ্ধি আসে। সে বলে, একটা কাজ করলে কেমন হয়? আমি সোহাকে বলবো যে সোলন আসলে একটা ভ্যাম্পায়ার। সে এতদিন আমাদের সাথে ছিল, কিন্তু আমরা আজই তার সত্যিটা জানতে পেরেছি। এরপর আমরা সবাই মিলে সোলনকে মেরে ফেলার নাটক করব, মানে ওকে পুড়িয়ে ফেলবো। এটা দেখলে সোহা আমাদের বিশ্বাস করবে আর আমাদের সাথে ভালোভাবে থাকবে। এই ভয়ঙ্কর প্ল্যান শুনে সোলন তো আকাশ থেকে পড়ে। সে বলে, আরে তুই এটা কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? যা খুশি তাই বলে যাচ্ছিস। একটা মেয়ের জন্য তোমরা আমাকে মেরে ফেলার কথা ভাবছো, আর জিনো তুমিও ওর কথায় সাইন দিচ্ছ? বাকিরা তাকে শান্ত করার চেষ্টা করে বলে, আরে থামো, আমরা তো শুধু ভাবছিলাম। সোলন রেগে গিয়ে বলে, ভাবার জন্য আমাকে বাদ দিয়ে অন্য কিছু ভাবো, আমি কারোর জন্য মরতে পারবো না। আর এর পরেই সোলন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলে, দেখো যাই হোক না কেন, আমি তোমাদের একটাই কথা বলবো, এখনো সময় আছে, সোহার থেকে দূরে থাকো। একবার ভেবে দেখো, যেদিনও জানতে পারবে যে আমরা সবাই ভ্যাম্পায়ার, সেদিনও আমাদের কতটা ঘৃণা করবে, হয়তো আমাদের মুখও দেখতে চাইবে না। এই কথাটা বলার পর পরিবেশটা আরো থমথমে হয়ে যায়। সিন আবার শিফট হয় আর আমরা সোহাকে লাইব্রেরিতে একা বসে থাকতে দেখি। ঠিক তখনই সেখানে হেলি আসে। সোহা তাকে দেখে জিজ্ঞেস করে, আরে হেলি, তুমি এখানে? হেলি একটা ইনভিটেশন কার্ড এগিয়ে দিয়ে বলে,
আমি তোমাকে এটা দিতে এসেছিলাম। এটা ছিল হেলির বার্থডে পার্টির ইনভিটেশন কার্ডটা হাতে নিয়ে খুলে সোহাগ খুব খুশি হয়। সে বলে, বাহ, কিন্তু জন্মদিনটা কার? হেলি উত্তর দেয়, আসলে জন্মদিনটা আমাদের সবার। সোহা অবাক হয়ে জিজ্ঞেস করে, সবার জন্মদিন একসাথে কেন? হেলি তখন তাদের অতীতের কথা বলতে শুরু করে। সে বলে, আসলে কালকের দিনেই আমরা সবাই অনাথ আশ্রম থেকে বেরিয়েছিলাম। আমাদের মধ্যে কেউই জানে না যে আমাদের আসল জন্মদিন কবে, তাই আমরা সবাই এই দিনটাকেই আমাদের জন্মদিন হিসেবে পালন করি। সোহা সবটা শুনে বলে, ও, এখন বুঝলাম। আর এই অনাথ আশ্রমের কথা উঠতেই সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখতে পাই ছোটবেলায় হেলি আর তার ভাইরা একদিন অনাথ আশ্রম থেকে পালিয়ে অনেক দূরে চলে যাচ্ছে। সামনে তারা একটা বাড়ি দেখতে পায়। বাচ্চারা ভয় ভয় করে সেই বাড়িতে যায়, আর সেখান থেকে একটি মেয়ে বেরিয়ে আসে। সে তাদের দেখে বলে, ও, তোমরা পালিয়ে এসেছো? ঠিক আছে, কোনো ভয় নেই, তোমরা আমার বাড়িতে থাকতে পারো, আমি কাউকে বলবো না। হেলির ভাইরা অর্থাৎ জাকা, সোলেন সবাই তখন খুব ছোট ছিল। জাকা জানলার বাইরে কিছু মুরগি দেখতে পায় আর বলে, আমার খুব খিদে পেয়েছে। সোলেন তাকে বলে, তুমি চাইলে ওটার রক্ত খেতে পারো। আসলে ভ্যাম্পায়ার হওয়ায় তাদের তখন রক্তের জন্যই খিদে পাচ্ছিল। তারা একটা মুরগিকে ধরে তার রক্ত খেতে শুরু করে, আর ঠিক তখনই সেই মেয়েটি তাদের জন্য চা নিয়ে আসে। আর তাদের মুখে রক্তমাখা অবস্থায় দেখে ভয় জমে যায়। এই দৃশ্য দেখে বাচ্চা ছেলেরাও ভয় পেয়ে যায়। তাদের কাছে সেখান থেকে পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না। তারা কাঁদতে কাঁদতে সেখান থেকে দৌড়ে পালায়। আর ঠিক তখনই তাদের সামনে একজন মহিলা এসে দাঁড়ায় আর বলে, অনেক হয়েছে, তোমরা অনেক পালিয়েছো, এখন আমার সাথে চলো। সিন আবার বর্তমানে ফিরে আসে। হেলি সোহাকে জিজ্ঞেস করে, আচ্ছা একটা কথা বলো তো, তুমি যে ক্রিসের নাম বলছিলে, তোমরা কি খুব ক্লোজ ছিলে? সোহা বলে, হ্যাঁ হয়তো। যেন আমার এই অদ্ভুত শক্তির জন্য সবাই আমাকে ভ্যাম্পায়ার ভাবত, কিন্তু ক্রিস একমাত্র ছিল যে আমাকে বিশ্বাস করত। আমরা খুব ভালো বন্ধু ছিলাম। সোহা বলতে থাকে, যেন ও আমাকে প্রমাণ করার জন্য একবার ওর ঘাড়ে কামড়াতেও বলেছিল, যাতে সবাই বিশ্বাস করে যে আমি ভ্যাম্পায়ার নই। একদিন ওর বাড়িতে আগুন লেগে গিয়েছিল, আরও ভেতরে আটকে পড়েছিল। কেউ ওকে বাঁচাতে যাচ্ছিল না। তখন আমি ভেতরে গিয়ে আমার শক্তি দিয়ে ওকে বাঁচাই। সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে এই শক্তিটা হয়তো ভালো কিছুর জন্যই আমার কাছে এসেছে। এরপর সোহা দুঃখের সাথে জানায় যে কিভাবে পরে ভ্যাম্পায়ারের কামড়েই ক্রিস মারা যায়। এই ঘটনাটা সোহার মনে ভ্যাম্পায়ারদের জন্য তীব্র ঘৃণা তৈরি করে দিয়েছে। সবটা শোনার পর হেলি একটা অদ্ভুত প্রস্তাব দেয়। সে বলে, তুমি আমার ঘাড়ে কামড়ে দেখতে পারো, তাহলেই তুমি বুঝতে পারবে। এই কথা শুনে সোহার তো লজ্জায় মুখ লাল হয়ে যায়। সে বলে, না না না, আমি এটা কিভাবে করতে পারি? এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? হেলি বলে, দেখো, এটা খুব সাধারণ ব্যাপার, তুমি আমায় বিশ্বাস করতে পারো। সোহা মানা করে দেয়, কিন্তু ঠিক তারপরে সোহা উল্টে হেলিকে জিজ্ঞেস করে, তাহলে তুমি কি আমার ঘাড়ে কামড়াতে চাও? এবার অবাক হওয়ার পালা হেলির। সেও হচকচিয়ে গিয়ে বলে, না না, আমি তোমার ঘাড়ে কিভাবে কামড়াতে পারি? সোহা হেসে বলে, দেখলে তো, ঠিক যেমন তোমার এখন লজ্জা লাগছে, আমারও ঠিক তেমনই লাগছিল। এরপর সোহা খুব গম্ভীর হয়ে বলে, জানো, আমি ভ্যাম্পায়ারদের খুব ঘৃণা করি, এতটাই যে আমি তোমায় বলে বোঝাতে পারবো না। এই কথাটা শুনে হেলির মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝতে পারে সোহার মনের এই দেওয়াল ভাঙা প্রায় অসম্ভব। সে উঠে দাঁড়ায় আর বলে, ঠিক আছে, তাহলে পার্টিতে দেখা হবে, সবাই তোমার জন্য অপেক্ষা করবে। এরপর আমরা খানকে তার অন্য ওয়্যারউলফ বন্ধুদের অর্থাৎ মাহা, রুসলান আর কামিলের সাথে ভিডিও কলে কথা বলতে দেখি। মাহা জানায় যে সে কিছু অদ্ভুত ঘটনার তদন্ত করছে। ইদানিং অনেক মানুষ আর ওয়্যারউলফ নিখোঁজ হয়ে যাচ্ছে। খান তাকে সাবধানে থাকতে বলে। তখন মাহা সিয়নদের ব্যাপারে জিজ্ঞেস করে। খান বলে, দেখো, আমার মনে হয় ওরা ভালো। কাল রাতে ওরাই একটা মেয়েকে বাঁচানোর জন্য অন্য ভ্যাম্পায়ারদের সাথে লড়াই করেছিল। মাহা তাকে সাবধান করে বলে, দেখো, ওদের কথায় বিশ্বাস করো না, হতে পারে ওরা শুধু ভালো সাজার নাটক করছে। খান বলে, আমার মন বলছে ওরা ভালো, কিন্তু ভবিষ্যতের কথা তো আমি জানি না। এরপর তারা ফোন রেখে দেয়। এপিসোডের শেষে আমরা জঙ্গলের মাঝখানে একটা সুন্দর বাড়ির দৃশ্য দেখি। বাড়ির ভেতরে হেলি এবং তার বন্ধুরা তাদের বার্থডে পার্টির জন্য ঘর সাজাচ্ছিল। সবাই খুব আনন্দ করে কাজ করছিল। তখনই সোলন জিজ্ঞেস করে, আচ্ছা, খানরা কে আসবে? নোবা উত্তর দেয়, আমরা জানি না, আমরা তো ইনভাইট করেছি, ওদের ইচ্ছে হলে আসবে, না হলে আসবে না, কিন্তু আমাদের তো প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তারা সবাই খুব মন দিয়ে সবকিছু সাজাচ্ছিল। আর ঠিক তখনই হেলির হাত থেকে বানানো কেকটা মাটিতে পড়ে যায় আর সবার সব পরিশ্রমে জল ঢেলে দেয়। সবাই তো মাথায় হাত দিয়ে বসে পড়ে, কিন্তু তারপরেই তারা ঠিক করে যে আবার নতুন করে কেক বানাবে। জাকা এক মুহূর্তের মধ্যে কেক বানানোর সব জিনিসপত্র নিয়ে আসে আর তারা আবার কেক বানাতে লেগে পড়ে। অবশেষে সব প্রস্তুতি শেষ হয় আর তখনই সেখানে সোহা এসে পৌঁছায়। সেই জায়গাটা দেখে মুগ্ধ হয়ে যায় আর বলে, হেলি, জায়গাটা সত্যি খুব সুন্দর। হেলি বলে, আমরা যখন অনাথ আশ্রম থেকে বেরিয়েছিলাম
এলাম তখন একজন মহিলা আমাদের এখানে আশ্রয় দিয়েছিলেন। তিনি মারা যাওয়ার পর এই বাড়িটা আমরাই পেয়েছি। তারা কথা বলছিল আর ঠিক তখনই সেখানে খান তার বন্ধুদের সাথে এসে পৌঁছায়। খানকে দেখে সোহার মুখে যে খুশির ঝলক দেখা যায় সেটা স্পষ্ট ছিল, কিন্তু এই দুজনের খুশি দেখে হেলির মুখটা একদম কালো হয়ে যায়। তার চোখে স্পষ্ট জেলেসি ফুটে ওঠে। সে বুঝতে পারছিল যে সোহা ধীরে ধীরে খানের দিকে ঝুঁকে পড়ছে। আর এই টান টান উত্তেজনার মুহূর্তেই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এপিসোডটা তোমাদের কেমন লাগলো? আর হেইলি, খান আর সোহার এই ট্রায়াঙ্গেল লাভ স্টোরি আগামী দিনে কোন দিকে মোড় নেবে বলে তোমাদের মনে হয়? নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।